কি গো রহিম ভাই, এখনো বাড়িতে খেতে যাওনি? না ভাই মন্টু, এখনো বাড়িতে যাইনি। এখানে বসে বসে চিন্তা করছি, আর কতদিন এভাবে মোড়লের জমিতে কাজ করব। ঠিক মতো মজুরিও দেয় না। এবার তো মনে হয় না খেয়ে থাকতে হবে। কি করব ভাই, কাজ না করেও তো কোনো উপায় নাই। মোড়ল মশাই আমাদের অসহায়ের সুযোগ নিয়ে আমাদের ঘর বাড়ি জমি জমা সব তার দখলে নিয়ে নিয়েছে। এখন তার জমিতে কাজ না করেও তো কোনো উপায় নেই। বউ বাচ্চাকে নিয়ে খেয়ে পড়ে তো বাঁচতে হবে। হ্যাঁ ভাই, আমিও তো তাই বসে বসে ভাবছি, এভাবে আর কতদিন চলবে। যাই হোক, আমি যাই, বাড়িতে গিয়ে দুমুঠো খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, আমিও একটু বাড়ির দিকে যাই। কই গো গিন্নি, কই গেলে? হ্যাঁ গো, বলো। আজ ফিরতে এত দেরি হলো কেন? আর বলো না গিন্নি, মাঠে মন্টুর সাথে দেখা হয়েছিল। ওর সাথে কথা বলতেই দেরি হয়ে গেল। বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। আচ্ছা গো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঘরে আজ কিচ্ছু নেই গো, এই মুড়িটুকু আছে, এগুলোই খেয়ে নাও। মোড়ল মশাই কয়দিন থেকে কাজের মজুরি দেয় না। মজুরি চাইতে গেলেই পাওনার টাকা ফেরত চায়। এভাবে যে কিভাবে চলবে। হ্যাঁ গো, তুমি মোড়ল মশাইয়ের জমিতে কাজ না করে পাশের গ্রামেও তো কাজ খুঁজতে পারো। তাহলে কাজ করে মোড়ল মশাইয়ের পাওনার টাকাটা শোধ করে দিতে পারবো। কথাটা মন্দ বলনি। তাহলে আমি খাওয়া শেষ করে একবার পাশের গ্রামে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। তোমাকে কতদিন থেকে বলছি একটা সোনার গহনা বানিয়ে দাও, আমার কথা শুনছই না। এই তো কয়েকদিন আগেই তো তোমাকে একটা সোনার গহনা বানিয়ে দিলাম, আবার কিসের সোনার গহনা বানাতে হবে? আমি এত কিছু শুনতে চাই না, আমাকে কালকের মধ্যেই একটা সোনার গহনা বানিয়ে দিতে হবে, নইলে আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বানিয়ে দিব এখন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। আগে মোড়ল মশাই, ভিতরে আসবো? আরে মানিক, এই সময় এখানে? আয় আয়, ভিতরে আয়। হ্যাঁ বল, কি হয়েছে? রহিম বলেছে সে আর আপনার জমিতে কাজ করবে না, সে এখন থেকে পাশের গ্রামে কাজ করতে যাবে, আর আপনার সব পাওনা শোধ করে দেবে। কি? রহিমের এত বড় সাহস! ও এই কথা বলেছে? ঠিক আছে, এর ফল ওকে ভোগ করতে হবে। হ্যাঁ গো, তুমি এসেছো। আজ মোড়ল মশাইয়ের লোকজন এসেছিল। কেন গিন্নি, কি হয়েছে? মোড়ল মশাইয়ের লোকজন কিছু বলেছিল নাকি? বলেছে কালকের মধ্যে যদি মোড়ল মশাইয়ের পাওনার টাকা শোধ করতে না পারো, তাহলে এই বাড়ি থেকে, এই গ্রাম থেকে আমাদের চলে যেতে হবে। কি বলছো তুমি গিন্নি? এখন কি হবে? একদিনের মধ্যে আমি এতগুলো টাকা কোথায় পাবো? হ্যাঁ গো, আমাদের কি বাড়ি থেকে চলে যেতে হবে? কোথায় যাব আমরা? আমাদের তো কোনো যাওয়ার জায়গাই নেই। না না গিন্নি, তুমি একদম চিন্তা করো না। আমি এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি, দেখি ওনাকে বলে যদি সময় বাড়ানো যায়। এরপর রহিম যায় মোড়লের কাছে। মোড়লকে অনেক বোঝানোর পরও কোনো লাভ হলো না। পরদিন সকালে মোড়লের লোকজন রহিমকে এবং তার বউকে বাড়ি থেকে বের করে দেয়। তারা গ্রাম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গভীর এক জঙ্গলে চলে আসে। অনেকক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে রহিম আর তার বউ একটা গাছের নিচে বসে পড়ে। হ্যাঁ গো, আমরা তো গভীর জঙ্গলে চলে আসলাম, এখন আমরা কোথায় যাব আর খাবো বা কি? আমিও তো সেটাই ভাবছি গিন্নি। তবে চিন্তা করো না, আল্লাহ তাআলা ঠিক কোনো না কোনো একটা রাস্তা দেখাবেনি। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমাকে
আমাকে বাঁচাও। এ কি গিন্নি, তুমিও কি শুনতে পেলে? হ্যাঁ, মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা বিপদে পড়েছে। চলো আমরা গিয়ে দেখি। আওয়াজটা তো এদিক থেকেই আসছিল, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। এই তো আমি এখানে গোলাপ ফুলের ভেতর থেকে বলছি, নিচে তাকাও। এ কি, তুমি একটা ফুল হয়ে কিভাবে কথা বলছো? আমি কোনো ফুল না, আমি হলাম ছোট্ট পরী। এক দুষ্টু জাদুকর আমাকে জাদু দিয়ে ফুল বানিয়ে রেখেছে। তোমরা আমাকে বাঁচাও। আমরা তোমাকে কি করে সাহায্য করতে পারি বলো? এই জঙ্গলের দক্ষিণে একটা বড় গাছ আছে, সেই গাছে আমার মা থাকে। তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, আমার মাই আমাকে ঠিক করে দেবে। এরপর রহিম ও তার বউ ছোট্ট পরীকে নিয়ে তার মায়ের কাছে যায়। এরপর তার মা জাদু দিয়ে ছোট্ট পরীটাকে ফুল থেকে পরী বানিয়ে দেয়। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। তোমরা এই গহীন বনে একা একা কি করছো? এই জঙ্গলে তো কোনো মানুষের থাকার কথা না। এরপর রহিম তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে খুলে বলে। বুঝতে পেরেছি, তোমাদের সাথে অনেক অন্যায় হয়েছে। তোমরা আমার অনেক বড় উপকার করেছো, তাই আমিও তোমাদের সাহায্য করতে চাই। চলো আমার সাথে। এটা হচ্ছে জাদুর মেঘের রাজ্য। আজ থেকে তোমরা এখানেই থাকবে, আর এই মেঘের উপর নানা রকমের শাক সবজি ফল মূল সব চাষ করতে পারবে তোমরা। এখানে তোমাদের কোনো অভাব হবে না। আপনাকে অনেক ধন্যবাদ পরি। এরপর রহিম আর তার বউ মেঘের রাজ্যে বসবাস করতে থাকে এবং পরীর সাহায্যে অনেক গরিব এবং অসহায় ব্যক্তিদের সেই মেঘের রাজ্যে নিয়ে আসে। তারা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করে।